কিছু মুভির গল্প এমন থাকে যেগুলো আপনার চিন্তা নিয়ে খেলে। কিছু সিনেমা দেখার পরেও অনেক দিন পর্যন্ত সেটা রেস্ট থেকে যায়। দেখা শেষ করে ওঠার পর মনে হবে, আরে কি দেখলাম এতক্ষণ। আমাদের আজকের সিনেমাটাও কিছুটা এমনই। ধৈর্য ধরে বসুন, কথা দিচ্ছি আপনার পুরোটা সময় উসুল হয়ে যাবে। তাহলে চলুন, কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি গল্প শুরু করা যাক। এই লোকটার নাম রে। সে তার স্ত্রী জেন আর তার একমাত্র ছোট মেয়ে পেরিকে নিয়ে তার বাড়ি ফিরছিল। আজকে সে তার শ্বশুর বাড়ি থেকে একটা অনুষ্ঠান হয়ে আসছে, কিন্তু এখানে তাদের কথাবার্তায় স্পষ্ট বোঝা যায় যে সেখানে গিয়ে হয়তোবা রে তার শ্বশুর শাশুড়ির সাথে একটু বাজে ব্যবহার করেছে, যার কারণে জেন তার উপর কিছুটা বিরক্ত। আসলে তাদের এই ঝগড়াটা আজকে প্রথম না, বেশ কয়েক বছর ধরেই তাদের আর্থিক অবস্থা ভালো না। সে শুরুর দিকে যেমনটা ছিল এখন ধীরে ধীরে কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে। এই জন্য জেন এবং তার মধ্যে গত অনেকটা সময় যাবৎ বেশ বড়সড় একটা মনোমালিন্য চলছে। এমনকি তাদের একবার ডিভোর্স হওয়ারও কথা হয়েছিল, তবে শুধুমাত্র নিজের মেয়ের কথা চিন্তা করে তারা সেই কাজটা কখনো করে উঠতে পারেনি। গাড়ির পেছনের সিটটাতে তাদের একমাত্র মেয়ে পেরি বসে কানে খেলনা হেডফোন লাগিয়ে গান শুনছিল। তার হঠাৎ কিছুক্ষণ পর সে বলে ওঠে তার নাকি টয়লেট চেপেছে। কিন্তু সমস্যাটা হলো যে রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে সেটার আশপাশে কোনো জনবসতি নেই, পুরো একটা খোলা মাঠ। তার উপর আবার চলছে শীতের মৌসুম, তাই তারা বাইরেও যেতে পারবে না। তবে ভাগ্য ভালো ছিল, এভাবে 5 মিনিট গাড়ি চালানোর পর তারা সামনেই একটা গ্রোসারি শপ খুঁজে পায়। জেন পেরিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় তাকে বাথরুম করানোর জন্য, আর এদিকে রে সেই শপের মধ্যে কিছু কেনাকাটা করতে ঢুকে। বোঝা যায় যে তার অ্যালকোহলের প্রতি একটা নেশা আছে, তবে তার স্ত্রী সেটা জানে না। এখানকার প্রয়োজন মেটানোর পর তারা যখন আবার এখান থেকে গাড়ি নিয়ে বের হবে, ঠিক তখনই পেরি জানায় তার ছোট্ট আয়নাটা সে খুঁজে পাচ্ছে না। জেন মনে করে হয়তোবা পেরি সেটা ভুলে ওয়াশরুমে ফেলে এসেছে, সেই জন্য সে আবারও শপের ভেতরে ঢোকে। আর এদিকে রে তার গাড়ির মধ্যেও সেই আয়নাটা খুঁজতে শুরু করে। আর এই সুযোগে পেরি খেয়াল করে তার সামনে একটা শুকনো গাছে একটা ছোট্ট বেলুন ঝুলে আছে। ওটাকে নেওয়ার জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার পাশ থেকে বের হয়ে আসে একটা হিংস্র কুকুর। পেরি সেটাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু তার পেছনেই ছিল একটা 15 ফিট গভীর কনস্ট্রাকশনের সাইট, যেটা পেরি তখনও খেয়াল করেনি। সে পেছাচ্ছে আর তার বাবাকে ডাক দিচ্ছে। রে যখন ডাক শুনে ওদিকে তাকায়, তখন সে দেখতে পায় তার মেয়ে সেই কনস্ট্রাকশন সাইটের একদম কর্নারে পৌঁছে গেছে। এটা দেখেই রে তাকে তাড়াতাড়ি পেছনে যেতে নিষেধ করে, আর সেই কুকুরটাকে উশ্বাস করে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। ততক্ষণে পেরি একদম কর্নারে দাঁড়িয়ে আছে, আর 1 ইঞ্চি পেছালেও সে নিচে পড়ে যাবে। তাই রে তার মেয়েকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। সে হাতে একটা পাথর নিয়ে ঢিল দিয়ে কুকুরটাকে ভয় দেখায়, কিন্তু উল্টো এতে পেরি নিজেও ভয় পেয়ে যায়। মেয়েকে বাঁচানোর জন্য রেও তার সাথে ঝাঁপ দেয়, কিন্তু তাকে আর ধরতে পারে না। সাথে সাথে নিচে পড়ে মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারায়। আর কয়েক মিনিট পর যখন তার জ্ঞান ফিরে আসে, তার আশেপাশে সমস্ত কিছুই যেন তার কাছে অন্যরকম মনে হতে শুরু করে। সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে জেন পেরিকে জড়িয়ে ধরে কাঁদছে, আর এটা দেখার পরপরই সে একদম নিস্তব্ধ হয়ে যায়। তার পুরো দুনিয়াটাই যেন উলটপালট হয়ে গেল, কারণ সে ভাবছে তার একমাত্র মেয়ে পেরি হয়তো মারা গিয়েছে। জেন তার কাছে ছুটে আসে আর তার বুকে হা হুতাশ করে কান্না করতে থাকে। বারবার আঘাতে বিরক্ত হয়ে একসময় রে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর আবারও কেমন যেন উল্টা দিকে ঘুরে তাকিয়ে থাকে। তার একমাত্র মেয়ে কি তারই অবহেলার কারণে মারা গেল? কিন্তু তখনই তার কানে ভেসে আসে পেরির মুখ থেকে বাবা ডাকটা। সে পেছনে তাকিয়ে দেখে পেরির জ্ঞান ফিরে এসেছে, অর্থাৎ সে মারা যায়নি। দেখা যায় যে পেরি শুধুমাত্র তার হাতে আর মাথায় ব্যথা পেয়েছে, যার কারণে তাকে সাথে সাথেই উঠিয়ে নিয়ে সে গাড়িতে করে দ্রুত হাসপাতালের দিকে রওনা দেয়। সে এবার পাগলের মতো গাড়ি চালাচ্ছিল, কোনো প্রকার স্পিড লিমিট না মেনে সে সকল ট্রাফিক আইন ভেঙে সোজা কয়েক মিনিটের মাঝেই হাসপাতালে পৌঁছে যায়। কিন্তু সেখানে আবার বিশাল এক সিরিয়াল। রে যখন ওখানকার রিসিপশনিস্টের সাথে বিষয়টা বলতে যায়, তখন সে তাকে অপেক্ষা করতে বলে, সময় হলেই নাকি তাকে ডাক দেওয়া হবে। কিন্তু রে একজন ইমার্জেন্সি রোগীকে নিয়ে এসেছে, তাকে তো ওয়েটিং লিস্টে রাখার কথা না। এই কথা বললে রিসেপশনিস্টই উল্টো তাকে রাগ দেখায়, যার কারণে সে ওখানে সিরিয়াল নিয়ে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে একসময় সে বাইরে তাকায়। সে দেখতে পায় বাইরে একটা রোগীকে হাসপাতালের ভেতরে না নিয়ে এসে বরং অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছিল যেন টাকার বিনিময়ে রোগীটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা রেকে কিছুটা ভাবিয়ে তোলে, তারা আবার ভুল কোনো জায়গায় চলে আসেনি তো। ভাবতে ভাবতেই সে ভেতরে চলে যায়। এভাবে অপেক্ষা করতে করতে তাদের নাম চলে আসে। তারা চলে যায় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে।
কিন্তু তার আগে তাদের এন্ট্রি নিতে হবে। এবার আরেকজন রিসেপশনিস্ট তাকে কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, যেমন রোগের ব্লাড গ্রুপটা কি। তবে ব্লাড গ্রুপ জানাটা খুব স্বাভাবিক, কিন্তু রিসেপশনিস্ট সেটার পাশাপাশি রে আর জেনের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, যেগুলো কখনোই স্বাভাবিক না। যেমন সে কি করে, তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমন যাচ্ছে, এসব প্রশ্ন। এগুলো তার মেয়ের চিকিৎসার সাথে কোনোভাবেই কানেক্টেড না। এমনকি একসময় সেই মহিলাটা পেরির অর্গান ডোনেশনের কথাও জিজ্ঞাসা করে, যেটা তাদেরকে আরো অবাক করে। তারা দুজনেই সাথে সাথে না করে দেয়। তারপর যখন পেমেন্টের কথা আসে, তখন রে বলে তার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, কিন্তু সেই রিসেপশনিস্ট মহিলা বলে তার ইন্স্যুরেন্স এখানে কাজ করবে না, তাকে অন্যভাবে পেমেন্ট করতে হবে। রে জানায় সে ক্যাশে পেমেন্ট করতে পারবে, কিন্তু এটাও তার কাছে অদ্ভুত লাগলো। কেন তার মেডিকেল ইন্স্যুরেন্স এখানে কাজ করবে না, এটাও তাকে একটু ভাবিয়ে তোলে। তার পাশাপাশি হাসপাতালের প্রতিটা রোগীকেই কেমন জানি তার কাছে অন্যরকম মনে হচ্ছে। একটু পর এখানে একটা নার্স চলে আসে, সে তাদেরকে একটা চেক আপ রুমে নিয়ে যায়, যেখানে একজন ডাক্তার পেরির চিকিৎসা করতে আসে। কিন্তু তার কথাতেও কেমন যেন একটা ডাবল মিনিং ব্যাপার ফুটে উঠছিল। যেমন পেরির দুটো চোখ নাকি খুব সুন্দর, তার মন চাইছে যেন চোখ দুটো সে তার কাছে রেখে দেয়। যাই হোক, এখানে সমস্ত চেক আপ করে সে বুঝতে পারে পেরির হাতে ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে, কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে তার মাথায়ও একটা বড় আঘাত পেয়েছে। তাই ভবিষ্যতের জন্য কোনো ঝামেলা না হয়, তাই তাকে সিটি স্ক্যান করতে হবে। সেই ডক্টর তাদেরকে সবকিছু জানিয়ে বিদায় জানায়, আর সাথে সাথেই আরো একজন চলে আসে পেরির স্ক্যান করাতে। স্ক্যানিং রুম নাকি গ্রাউন্ড ফ্লোরে, এজন্য তাকে ওদিকেই নিয়ে যাওয়া হচ্ছে। তবে শর্ত হলো রোগীর সাথে শুধুমাত্র একজন যেতে পারবে। তাই রে জেনকেই পেরির সাথে পাঠিয়ে দেয়, আর নিজে ওয়েটিং রুমে অপেক্ষা করতে শুরু করে। অপেক্ষা করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে, আর যখন তার ঘুম ভাঙে প্রায় 3 ঘন্টা পর, সে উঠে দেখতে পায় বাইরে এতক্ষণে বিকাল হয়ে গেছে। তাছাড়াও সে যখন ওয়াশরুমে নিজের মুখ ধুতে যায়, তখন সে লক্ষ্য করে তার মাথায় ছোট্ট একটা ব্যান্ডেজ করা আছে। কিন্তু তার স্পষ্ট মনে আছে যখন সে ঘুমিয়েছিল তার মাথায় কোনো ব্যান্ডেজ ছিল না। যাই হোক, এসব ভাবার এখন তার কাছে সময় নেই। সে তাড়াতাড়ি রিসেপশনিস্টের কাছে তার বউ আর বাচ্চার খোঁজ দিতে যায়, কিন্তু গিয়ে দেখে সে রিসেপশনিস্ট এখন পরিবর্তিত হয়ে গেছে। আগে যে মহিলাটি ছিল সে আর এখন নেই, তার পরিবর্তে এখন অন্য আরেকটা মহিলা। রে তখন তার কাছে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। সে জানায় যে কয়েক ঘন্টা আগে তারা স্ক্যানিং রুমে গিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। সেই রিসেপশনিস্ট সেখানে সার্চ করে কোথাও তার মেয়ে পেরির নামটা খুঁজে পায় না। রে তাকে ভালো মতো বোঝায় সে তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে সকালেই এই হসপিটালে এসেছিল, আর ডক্টর বার্থাম নামের একজন তার মেয়ের চিকিৎসা করেছে। তারপর তাকে স্ক্যানিং রুমে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই রিসেপশনিস্ট তাকে সরাসরি জানিয়ে দেয় যে পেরি নামের কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এটা শুনে রে একটু রেগে যায়, তাই সে নিজেই সিরিয়াল দেওয়ার খাতাটা চেক করতে শুরু করে। কিন্তু সে অবাক হয়ে খেয়াল করে যে সেই খাতাটাই পরিবর্তন করে ফেলা হয়েছে, অর্থাৎ সকালে যে খাতাটা ছিল সেই খাতাটা এখন আর নেই, যার কারণে সেই মহিলার সাথে সে চিল্লাপাল্লা করতে শুরু করে। সেই মহিলা তখন ব্যাপারটা জানার জন্য স্ক্যানিং রুমে ফোন করে, কিন্তু ওখান থেকেও জানা যায় যে সকাল থেকে নাকি এখন পর্যন্ত কোনো রোগীর স্ক্যান করা হয়নি। এবার রের একদম মাথা খারাপ হয়ে যায়। সে যখন বাইরের দিকে তাকায় তখন সে দেখতে পায় ওখানে কিছু রক্তমাখা পলিথিন ফেলে দেওয়া হচ্ছে, যার কারণে এবার তার সন্দেহটা বাড়তে শুরু করে। সে মনে করে হয়তোবা তার মেয়ে পেরি আর তার ওয়াইফকে কিডন্যাপিং করে তার অঙ্গ প্রত্যঙ্গ খুলে তারা পাচার করে দিচ্ছে। সে পাগলের মতো তাদেরকে খুঁজতে শুরু করে, আর এজন্য সে বিনা অনুমতিতে হাসপাতালের প্রত্যেকটা জায়গায় খুঁজতে শুরু করে। তখন এক সিকিউরিটি এসে তাকে আটকায়। বলতে বলতেই সেখানে আরেকজন ডক্টর চলে আসে। ডক্টর তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তাকে সবকিছু খুলে বলতে সে তাকে সাহায্য করবে। ডক্টরকে যখন সে সবকিছু খুলে বলে তখন ডক্টর জানায় এখানে এমন কোনো পেশেন্ট ভর্তি হয়নি। এমনকি যে নার্স এখানে পেরির সেবা করছিল সেই নার্সও জানায় যে পেরি নামের কেউ এখানে আসেইনি। আর তখন ডক্টর মনে করে হয়তোবা মাথায় আঘাত পাওয়ার কারণে রে এরকম উল্টাপাল্টা কথা বলছে, তাই সে একজন মানসিক রোগের ডাক্তারকে ইনফর্ম করতে বলে। কিন্তু রে যখন আরো পাগলামি করতে শুরু করে তখন তারা বাধ্য হয়ে উপরের ফ্লোরে একটা রুমে তাকে আটকে ফেলে। এখানে আনার আগেই তার শরীরে অজ্ঞান করার জন্য কিছু ওষুধ পুশ করা হয়েছিল, যাতে করে সে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তারা চলে যাওয়ার পরই রে ওখানে খোঁজাখুঁজি করে অ্যাড্রেনালিন একটা কেমিক্যাল খুঁজে পায়, আর সেটাকে নিজের শরীরে ইনজেক্ট করে ফেলে। বলে রাখি, এটা এমন একটা কেমিক্যাল যেটা দেহের স্বাভাবিক উত্তেজনা বাড়াতে সাহায্য করে। আর পরপর 2টা সিরিঞ্জ ইনজেক্ট করার পর তার অজ্ঞান হওয়ার ওষুধের যে কার্যক্ষমতা ছিল সেটা হারিয়ে যায়, তাই আর সে অজ্ঞান হয় না। কোনো রকমের গ্লাস ভেঙে সে রুম থেকে বাইরে বের হয়ে আসে, আর তাদের হাত থেকে পালিয়ে সে বাইরে চলে যায়। বাইরে সে এসে যখন নিজের গাড়িতে ঢোকে তখন সেখানে জেনের ফোন সে দেখতে পায়।
যেটা দেখে সে আবারও ইমোশনাল হয়ে পড়ে। তারপরেই রে ওখানকার দুজন পুলিশ অফিসারের সামনে গিয়ে তাদের গাড়ি থামায়। তারপর রে নিজের সাথে ঘটা সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। এখন যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছে, তাই সেই দুই অফিসার রে এর কেসটাকে ইনভেস্টিগেট করতে হাসপাতালে গিয়ে ডাক্তারদেরকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ডাক্তাররা বারবার তাদেরকে বোঝায় যে এই ব্যক্তি সকাল থেকেই কেমন অদ্ভুত আচরণ করছে, তার সাথে নাকি স্ত্রী বাচ্চা কেউ আসেনি, সে একাই এখানে এসেছে। কিন্তু তবুও রে যখন জোর দিয়ে তাদেরকে বলে, তখন তারা প্রথমত সেই ডাক্তারকে আনার ব্যবস্থা করে যে তার মেয়ের ট্রিটমেন্ট করেছিল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বার্থাম হসপিটালে চলে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে রে নাকি খুব অদ্ভুত আচরণ করছিল, সে নাকি সকালে এখানে একাই এসেছিল, তার সাথে কেউ আসেনি। আর সেখানে রের নিজেরই সিটি স্ক্যান করার কথা ছিল, যেটা রে নিষেধ করেছিল। কিন্তু রে তার এসব কথা কোনোভাবেই মানতে চায় না। তাই বিষয়টাকে আরেকটু যাচাই করার জন্য তারা স্ক্যানিং রুমে যায়। কিন্তু ওখানে যাওয়ার পরেও স্ক্যানিং হিস্ট্রিতে আজকে সারাদিনের কোনো রেকর্ড দেখা যায় না, অর্থাৎ সারাদিনে একটাও স্ক্যান করা হয়নি। কিন্তু রে এটা মানতেই চায় না। সে বলে সে নিজে তার স্ত্রী আর মেয়েকে স্ক্যানিং রুমে যেতে দেখেছে। তাই লাস্ট অপশন হিসেবে সেই পুলিশ অফিসারেরা হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় রে ওয়েটিং রুমে একাই বসে আছে, তার আশেপাশে কোথাও তার স্ত্রী আর সন্তান নেই। এটা দেখে রে বলে যে তারা পাশের অন্য একটা কোণায় বসেছিল, সে ওই দিকের ফুটেজ দেখতে চায়। তখন হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে ওইদিকে কোনো ক্যামেরা সেট করা হয়নি, তাই সেখানের কোনো ফুটেজ তাদের কাছে নেই। তারপর রে তাদেরকে চেক আপ রুমের ফুটেজ দেখাতে বলে। তখন ডক্টররা জানায় রোগীদের প্রাইভেসির জন্য ওখানে কোনো ক্যামেরা লাগানোই হয়নি, তাই চেক আপ রুমের ফুটেজও তাদের কাছে নেই। এখন রে কোনোভাবেই প্রমাণ করতে পারছে না যে তার স্ত্রী আর সন্তান তার সাথে এসেছিল, তাই সেই পুলিশ অফিসার দুজনও তার কথা বিশ্বাস করতে পারে না। আর বলতে বলতেই এখানে একজন মানসিক রোগের ডাক্তার চলে আসে। সে এসেই রের সাথে পরিচিত হয়। অলরেডি তাকে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে, তাই রেকে সে আলাদাভাবে একটা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যেমন তার সাথে কি ঘটেছিল, কোথায় গিয়েছিল, এই বিষয়ে সে জিজ্ঞাসাবাদ করে। সেই রুমে রে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে তার সবকিছু সেই মানসিক ডাক্তারকে খুলে বলে। এই সবকিছু শুনে সেই অফিসার দুজন ডিসাইড করে যে তার আগেই একবার সেই অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখে আসবে যেখানে পেরি পড়ে গিয়েছিল। তাই সেই অফিসার সেই মানসিক ডাক্তার আর রেকে সাথে করে নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ওখানে যাওয়ার পর তারা তেমন কিছু দেখতে পায় না, কিন্তু একটু খোঁজাখুঁজি করার পর একটু বরফ সরাতেই সেখানে তারা জমাট বাঁধা রক্ত পড়ে থাকতে দেখে। এটা দেখে তাদের মনে সন্দেহ আরো বেড়ে যায়। এটা দেখে তারা এবার রেকে সন্দেহ করতে শুরু করে। সেই মানসিক রোগের ডাক্তার অর্থাৎ সাইকিয়াট্রিস্ট রেকে আবারও ভালো মতো জিজ্ঞাসা করতে শুরু করে যে কি হয়েছিল একদম সঠিক করে বলতে। এবারও রে যা ঘটেছিল সেটাই সে আবার বলে। তখন ডাক্তার প্রশ্ন করে যে এখানে যে এতটা রক্ত পড়ে আছে, এই রক্তটা আসলে কার? তখন রে বলে যে এটা তারই মাথার রক্ত। সেই সাইকিয়াট্রিস্ট রেকে বলে যে সে নিজেই তার বউ বাচ্চাকে মেরে হাসপাতালে গিয়ে হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এটা শুনে রেও কিছু বুঝে উঠতে পারে না, কারণ সে কোনো কিছুই আসলে মিলাতে পারছে না। সাইকিয়াট্রিস্টের কথা শুনে পুলিশ অফিসাররাও তাকে অ্যারেস্ট করতে আসে। তখনই রে দূরে একটা কুকুরকে দেখতে পায়। কুকুরটাকে দেখেই তার মনে পড়ে যায় সকালের ঘটনার কথা, যেটা তার মাথায় স্পষ্ট মনে আছে। এবার সে বুঝতে পারে এই সাইকিয়াট্রিস্ট আর পুলিশ আসলে একসাথে হয়ে আছে। তারা তাকে কোনোভাবে ফাঁসিয়ে দিতে চায়, হয়তোবা পুলিশ এই হাসপাতালের কাছ থেকে টাকা খেয়েছে। তাই তখনই রে একটু সুযোগ পেয়ে একজন অফিসারের হাত থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয়। রের হাতে বন্দুক দেখে সবাই ভয় পেয়ে তার কথা মতো সে যা বলে তাই সে করতে শুরু করে। রে সবাইকে ওখানকার একটা রুমের মধ্যে বন্দি করে তাদেরই গাড়ি নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে ওই হাসপাতালে পৌঁছে যায়। সে খুব সাবধানতার সাথে এদিক ওদিক দেখে তারপর এগিয়ে যাচ্ছে, কিন্তু এতক্ষণে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। সে ওখানকার ডাক্তারের একটা ড্রেস চুরি করে নেয়, তারপর সেটা পরে সে নিজে ডাক্তার সেজে ভেতরের দিকে যেতে শুরু করে। সে প্রত্যেকটা রুমে রুমে তার বউ আর বাচ্চাকে খুঁজতে শুরু করে। এভাবে যেতে যেতে সে এমন একটা জায়গায় যায় যেখানে সাধারণ মানুষদের যাওয়ার নিষেধ। ওখানে যে পেশেন্টদের নিয়ে যাওয়া হচ্ছিল তারাও কেমন যেন অন্যদের থেকে সাহায্য চাইছে, যেন তাদেরকে চিকিৎসা করতে নয় বরং মারতে নিয়ে যাওয়া হচ্ছিল। রে যখন লিফটে করে সেই স্ক্যানিং রুমে যেতে চাচ্ছিল, তখনই সেখানকার সিকিউরিটি অফিসার তাকে দেখে ফেলে। তাই সেই সিকিউরিটি অফিসার সাথে সাথেই তাকে আটকাতে আসে, কিন্তু রে তাকে লিফটের ভিতরে খুব চাপ দিয়ে ধরে গলা চেপে তাকে সেখানেই মেরে ফেলে। আর তার কাছ থেকে চাবি আর বন্দুক নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এবার সে একদম বেসমেন্টে চলে এসেছে। এখানে সবকিছুই একটু অদ্ভুত। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সে ডাস্টবিনে কিছু একটা নড়াচড়া করতে দেখে। সেখানে ডাস্টবিনে হাত দিতেই তার হাতে চলে আসে একটা ছোট্ট পুতুল, যেটা এই হাসপাতালের একজন ডাক্তার তার মেয়েকে দিয়েছিল। পাশাপাশি সেখানে রিসিপশনিস্টকেও সে দেখতে পায়, যে গল্পের শুরুর দিকে তার আর তার পরিবারের পার্সোনাল বিষয়গুলো জিজ্ঞেস করছিল।
এখানে তার হাতে হিউম্যান অর্গান দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়। সে ভাবতে শুরু করে তার ভাবনাটাই সত্যি হয়ে গেল না তো। সেখানে খুঁজতে খুঁজতে সে একটা রুমের ভেতর প্রবেশ করে, যেখানে দুটো ডেড বডি এমন অবস্থায় পড়েছিল যে তার বডির ভেতরে কিচ্ছু নেই। কিডনি, লিভার থেকে শুরু করে সবকিছুই খুলে নেওয়া হয়েছে। এটা দেখে তার নিজের স্ত্রী আর সন্তানের জন্য এবার তার চিন্তা অনেকখানি বেড়ে যায়। যে খুঁজতে খুঁজতে সৌভাগ্যবশত এমন একটা রুমে পৌঁছে যায় যেখানে কিছু ডাক্তার অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। আর যাকে অপারেশন করতে যাচ্ছে সেটাই ছিল তার একমাত্র মেয়ে পেরি। এর সাথে সাথে ভেতরে ঢুকে তাদেরকে গান পয়েন্টে করে তার মেয়ের কাছ থেকে দূরে সরে যেতে বলে। যেহেতু তার হাতে বন্দুক ছিল তাই সেখানকার সব ডাক্তাররাও ভয় পেয়ে যায়। রে সেখানে এক কোনায় তার স্ত্রীকেও অনেকটা সেমি অজ্ঞান অবস্থায় দেখতে পায়। রে এবার নিশ্চিত হয়ে যায় যে এই হাসপাতালে অবশ্যই অর্গান ট্রাফিকিং হচ্ছে। যদি সে আর কয়েক মিনিট দেরি করে ফেলতো তাহলে হয়তোবা তার মেয়ে আর স্ত্রীকে সে কখনোই ফিরে পেত না। তাই সে নিজের বউ আর বাচ্চাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। রে তার পরিবারকে বাঁচানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে যে কেউ তার সামনে আসলেই সে গুলি করে দিচ্ছে। এরপর সে তার বউ আর বাচ্চাকে নিয়ে সোজা লিফটে করে বাইরে বের হয়ে আসে। সে তার স্ত্রী আর সন্তানকে গাড়ির পেছনের সিটে বসিয়ে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিক আছে কিনা। তখন তার ছোট্ট মেয়েটা বলে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার জন্য। রে মনের আনন্দে গাড়ি চালাতে শুরু করে আর পেছনে জেনের সাথে কথা বলে। তাদের খুব হ্যাপি একটা ফ্যামিলি, কিন্তু সবকিছু আসলে এরকম না যেমনটা ভাবছেন। গল্পের আসলটা তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানেই গাড়ির লুকিং গ্লাসে দেখা যায় যে রের পাশে আসলে কেউ নেই। রে একটা কাল্পনিক মানুষের সাথে কথা বলছে। গাড়ির পিছনের সিটে যেখানে সে নিজের স্ত্রী আর সন্তানকে দেখছে সেখানে মৃত অন্য মানুষের লাশ পড়ে আছে। অর্থাৎ যাদেরকে সে উঠিয়ে এনেছে তারা কেউই তার স্ত্রী আর সন্তান নয়। বিষয়টা যদি এখনো আপনি বুঝতে না পারেন তাহলে একদম শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে খেয়াল করুন। এই গল্পের শুরুটা হয়েছিল আরো 8 বছর আগে। আসলে রের প্রথম একটা বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রী তারই অবহেলার কারণে একটা গাড়ির দুর্ঘটনায় সে মারা যায়। আর যখন তার প্রথম স্ত্রী মারা যায় সে ছিল 8 মাসের প্রেগনেন্ট। অর্থাৎ তার নিজের গাড়ির দুর্ঘটনায় সে নিজের অবহেলার কারণেই তার প্রথম স্ত্রী আর সন্তানকে সে হারিয়ে ফেলে। ওই সময়টাতে তার উপর ব্যাপক একটা মানসিক চাপ পড়ে। নিজেরই অবহেলার কারণে নিজের স্ত্রী আর সন্তানের মৃত্যু সে কখনোই মেনে নিতে পারেনি। তার ঠিক 2 বছর পর সে আবার একটা বিয়ে করে। এখানেও সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু রে নিয়মিত ড্রিঙ্ক করত। নিয়মিত অ্যালকোহল নেওয়ার কারণে তার মানসিক অবস্থাটা কখনোই পুরোপুরি সুস্থ হতে পারেনি। পাশাপাশি আর্থিক অবস্থার অবনতির কারণে তার নিজের স্ত্রীর সাথেও ঝামেলা হতে শুরু করে। এটা তার মানসিক সমস্যাটাকে আরও অনেকটাই বাড়িয়ে দেয়। তবে গল্পের শুরুতে ঘটনায় সবকিছু ঠিকঠাকই ছিল। যেখানে তার মেয়ে ঠিক একইভাবে আসলে ওই কনস্ট্রাকশন সাইটের একদম কিনারায় চলে গিয়েছিল। সেখানে একটা হিংস্র কুকুরও এসেছিল, কিন্তু ঝাঁপ দেওয়ার পরবর্তী সময়টাতে তার মেয়ে মাথায় আঘাত লেগে ওখানেই মারা যায়। আর যখন তার স্ত্রী কান্নাকাটি করে তার বুকে আঘাত করছিল তখন যে তাকে ধাক্কা দিয়েছিল, তখন তার স্ত্রী একটা ধারালো রডের উপর পড়ে সেটা তার মাথায় ঢোকে, সেও সেখানেই মারা যায়। পরপর এতগুলো মৃত্যু তাও নিজের অবহেলার কারণে সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এটা তার মনে এতটা পরিমাণ আঘাত সৃষ্টি করে যে তার মানসিক অবস্থায় একটা অল্টারনেট রিয়েলিটি সে নিজেই বানিয়ে ফেলে। এই রিয়েলিটিতে তার বউ আর বাচ্চা দুজনই বেঁচে আছে। সে নিজের মনে মনেই একটা আলাদা গল্প রচনা করতে শুরু করে। নিজের বউ আর বাচ্চার বডি সে গাড়ির পেছনের সিটে অর্থাৎ ডিকির দিকে রেখে দিয়েছিল। আর এই হাসপাতালে সে একাই গিয়েছিল। সেখানে তার মেয়ের নয়, তার নিজের চিকিৎসা করা হয়েছিল। শুরুর দিকে যে ব্যান্ডেজটা তার মাথায় দেয়া হয়েছিল সেটা সেই হাসপাতালের ডাক্তাররাই তাকে দিয়েছিল। আর তারপর নিজের মেয়েকে নিয়ে যে দৌড়াদৌড়ি, পুরোটাই ছিল তার কল্পনা। এই জন্যই হাসপাতাল আর সিসিটিভি ক্যামেরাতে পেরি আর জেনের কোনো নামগন্ধ পাওয়া যায়নি। পুরোটা সময় সে শুধুমাত্র একাই ছিল আর একাই কল্পনায় কথা বলছিল। আর অপারেশন সেকশনে যা দেখেছিল সেটাও ছিল তার মস্তিষ্কের ভ্রম। আসলে সে নিজের বউ আর বাচ্চা ভেবে যাদেরকে উঠিয়ে নিয়েছিল তারা ছিল অপারেশন চলমান অবস্থায় থাকা কিছু রোগী। এখানে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো রে ভাবছে সে নিজের বউ আর বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু আসলে সে যে কতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে গেছে সেটা সে নিজে এখনো টের পায়নি। এই কারণেই সাইকো মানুষরা খুবই ভয়াবহ, কারণ দুনিয়ার চোখে সে একদম সাইকো হলেও নিজের চোখে কিন্তু সে খুবই ভালো মানুষ। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ডান পাশে থাকা এই ভিডিওটাও দেখতে পারেন, কারণ এই ভিডিওটাও আপনাকে কিছুটা এই সাইকো কিলারদের ফিলিং এনে দেবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।